২রা ফেব্রুয়ারি শুভেচ্ছা বিনিময়ের জন্য ঐক্যফ্রন্ট নেতাদের গণভবনে প্রধানমন্ত্রীর আমন্ত্রণ, না যাওয়ার কথা জানালেন সুব্রত চৌধুরী। ঢাকা উত্তর সিটির উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী আতিকুল ইসলাম। কিশোরগঞ্জ ১ আসনে সৈয়দ আশরাফের ছোট বোন সৈয়দা জাকিয়া নূর। ইয়াবা পাচার সহ নানা অপরাধে জড়িয়ে পড়ছে কক্সবাজারে আশ্রয় নেয়া রোহিঙ্গারা, স্থানীয়দের উদ্বেগ। প্রত্যাবাসনে কূটনৈতিক কৌশল জোরদারের তাগিদ। বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা সদস্যদের সংগঠিত করে হামলার পরিকল্পনা করছিল জেএমবি। হলি আর্টিজান হামলা মামলার শেষ আসামি গ্রেফতারের পর র্যাবের ব্রিফিং। স্বজন হারানোর বেদনায় ভারী নীলফামারীর জল ঢাকার বাতাস। নিহত শ্রমিকদের লাশ বুঝে পেল পরিবার। হতাহতদের ক্ষতিপূরণ দেবে শ্রম মন্ত্রণালয়। দেখছিলেন শিরোনাম, প্রবাসের সময়ের সঙ্গে আছি আমি মাকসুম আলম খান। আগামী ২রা ফেব্রুয়ারি গণভবনে জাতীয় ঐক্যফ্রন্ট নেতাদের শুভেচ্ছা বিনিময় ও চা চক্রের আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার গণভবন থেকে এ চিঠি পেয়েছেন বলে সময় সংবাদকে নিশ্চিত করেছেন ঐক্যফ্রন্ট নেতা ও গণফোরামের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী। টেলিফোনে সুব্রত চৌধুরী জানান, তিনি ব্যক্তিগতভাবে এই আমন্ত্রণে যাবেন না, এমনকি ঐক্যফ্রন্টের অন্য নেতারাও এতে অংশ নেবেন না বলেও মনে করেন তিনি। তবে আবারও নতুন করে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের বিষয় সংলাপ ডাকা হলে ঐক্যফ্রন্ট তাতে অংশ নেবে বলে জানান তিনি। গত সংলাপে আমরা যারা গিয়েছিলাম সবাইকে পাই নেমে চিঠিগুলো আসছে আর কি। এখন যে শুভেচ্ছা এবং পিঠাপুলির নিমন্ত্রণ জানিয়েছে, এটা এই ব্যাপারে আমার যাওয়ার কোনো আগ্রহ নাই। মনে হয় এই ব্যাপারে সকলেই একমত হবেন। শুভেচ্ছা এবং চা চক্রে যাওয়ার মতো কোনো সুযোগ এখন নাই। একমাত্র সংলাপের কথা যেটা আমরা বলেছি, যেহেতু একটা দেশে প্রতারণা হয়েছে, নির্বাচন হয় না, ভোট বন্টন হয়েছে, নতুন একটা নির্বাচন আমরা দাবি করেছি খুব অল্প সময়ের মধ্যে, ৯০ দিনের মধ্যে। সেটার ব্যাপারে যদি সংলাপ হয় আমরা অবশ্যই যাব। এদিকে প্রধানমন্ত্রীর জাতীয় ঐক্যের ডাক প্রত্যাখ্যান করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সংসদে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে নির্বাচনে জয় পরাজয়ের ব্যাখ্যার প্রয়োজন ছিল না বলেও মন্তব্য করেন তিনি। শনিবার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের তিনি একথা জানান। নির্বাচনে বিজয়ের পরে এই ধরনের কথা ইস্যু কেউ আনে না যে প্রতিপক্ষ কেন পারল না বা আলোতে বলতে চান, কিন্তু উনি বিএনপির ব্যাপারে অনেকগুলো কথা বলেছেন যেটা তার চিন্তা ভাবনা থেকে। তার বক্তব্য শুনে আমার প্রথমে যেটা মনে হয়েছে যে তিনি একটা গিল্টি কনসিয়েন্স থেকে একটা বক্তব্যটা রেখেছেন। কেন জানি না মনে হয়েছে যে তার কোথাও একটা আপনার মনে হচ্ছে জিনিসটা ঠিক হয়নি, তো একটা ব্যাখ্যা দেওয়া প্রয়োজন। জাতীয় ঐক্যের ব্যাপারে উনি যে ডাক দিয়েছেন সেটা কথার কথাগুলো উনি সবসময় বলেন, আর আমরা তো ফলাফলই প্রত্যাখ্যান করেছি। সেখানে আপনার নতুন করে শপথ নেওয়া আবার পার্লামেন্টে যাওয়া এ বিষয়ে তো কোনো প্রশ্নই ওঠে না। নির্বাচনে না আসলে বিএনপি রাজনৈতিকভাবে আরও বেশি অস্তিত্ব সংকটে পড়বে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। শনিবার বিকেলে সুনামগঞ্জের ছাতকে এক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়ে একথা বলেন তিনি। দুর্নীতিগ্রস্ত হওয়ায় জিয়া পরিবারকে দেশের মানুষ আর রাজনীতিতে দেখতে চায় না বলেও মন্তব্য করেন আওয়ামী লীগের এই নেতা। নির্বাচনে যদি না আসেন, রাজনীতি থেকে যেটুকু শিক্ষা করেছেন আরো আপনাদের শিক্ষা করতে হবে। রাজনীতি আপনাদের অস্তিত্ব সংকটে পড়বে। প্রত্যেক দলের প্রাপ্ত দুর্নীতিবাদ বেগম খালেদা জিয়া তারেক রহমান তাদের পরিবারকে আর কোন রাজনৈতিক নেতৃত্বে দেখতে চায় না। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন উপনির্বাচনে বিজিএমই এর সাবেক সভাপতি আতিকুল ইসলামকে মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ। কিশোরগঞ্জে ১ সংসদীয় আসনের পুনর্নির্বাচনে আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের ছোট বোন সৈয়দা জাকিয়া নূর লিপিকে মনোনয়ন দিয়েছে দলটি। শনিবার বিকেলে গণভবনে আওয়ামী লীগের সংসদীয় এবং স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের যৌথ সভায় এই সিদ্ধান্ত হয়। আগামী ২৮ ফেব্রুয়ারি নির্বাচনকে সামনে রেখে ৩টি পৌরসভা এবং ৩০টি ইউনিয়ন পরিষদেরও প্রার্থী চূড়ান্ত করে দলটি।
সভা শেষে দলের সাধারণ সম্পাদক জানান, উত্তর সিটির উপনির্বাচনের জন্য আওয়ামী লীগের প্রার্থী হতে ফরম সংগ্রহ করেছিলেন 10 জন। অপরদিকে আওয়ামী লীগ নেতা সৈয়দ আশরাফের মৃত্যুতে খালি হওয়া কিশোরগঞ্জ 1 আসনে আওয়ামী লীগের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করতে ফরম কিনেছিলেন 7 জন প্রার্থী। সার্বিক বিবেচনা করে আমরা আমাদের প্রয়াত নেতা সৈয়দ আশরাফুল ইসলামের ছোট বোন সৈয়দা জাকিয়া নূর লিপি, সৈয়দ নজরুল ইসলামের মেয়ে, তাকে আমরা মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন আগে আমরা যাকে মনোনয়ন দিয়েছিলাম তাকেই আমাদের আবারও মোহাম্মদ আতিকুল ইসলাম। এবারে অন্য প্রসঙ্গ, মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গারা বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করছে বাংলাদেশে। খুন, ডাকাতি, অপহরণ, মাদক ব্যবসা সহ নানা অপরাধে জড়িয়ে পড়ছে তারা। রোহিঙ্গাদের কারণে নানা সমস্যার মুখোমুখি হতে হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের। সুশীল সমাজের দাবি, রোহিঙ্গাদের দীর্ঘমেয়াদে বাংলাদেশে রাখার জন্য পায়তারা করছে জাতিসংঘ। সুজাউদ্দিন রুবেলের তথ্য, মোহাম্মদ ফরাজের ছবি নিয়ে রিপোর্ট। মিয়ানমার সেনাবাহিনীর নির্যাতনের কারণে পালিয়ে গত 17 মাস ধরে বাংলাদেশে বসবাস করছে 11 লাখের বেশি রোহিঙ্গা, যাদের আশ্রয় দিতে গিয়ে কক্সবাজারের উখিয়া টেকনাফের প্রায় 8000 একর বনের গাছ, পাহাড়, কৃষিজমি ধ্বংস হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে 3.5 লাখের অধিক স্থানীয় বাসিন্দা। কিন্তু আশ্রয় নেয় এসব রোহিঙ্গা দিন দিন বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করছে। খুন, ডাকাতি, অপহরণ, মাদক ব্যবসা, বাংলাদেশি পাসপোর্ট ব্যবহার করে বিদেশে ভাবমূর্তি ক্ষুণ্ণ করা সহ নানা অপরাধে জড়িয়ে পড়ছে তারা। তাদের এসব কর্মকাণ্ডের জন্য নানা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের। রোহিঙ্গারা উকিয়া টেকনাফে না নানা জায়গায় ছড়িয়ে পড়ছে, এটা বিশৃঙ্খলা সৃষ্টি করতেছে নানা জায়গায়। একদিকে বন ধ্বংস হচ্ছে, অন্যদিকে পাহাড় কর্তন। হ্যাঁ, আমাদের যে ফসলি জমি তাও কি দিনে দিনে কমে যাচ্ছে। আমরা তাদের কারণে অনেকটা নুয়ে পড়ছি। এখন রোহিঙ্গারা আসার পর থেকে আসলে তারা বিভিন্ন ধরনের সন্ত্রাসমূলক কর্মকাণ্ড, চুরি ডাকাতি করছে, যার কারণে আমরা অতিষ্ঠ। গত 1 বছর ধরে নানা অপরাধে জড়িত থাকার কারণে রোহিঙ্গাদের বিরুদ্ধে 500 মামলা হয়েছে বলে জানান জেলার শীর্ষ পুলিশ কর্মকর্তা। জনসংখ্যার যে ঘনত্ব আছে ওইটা যদি হিসাব করেন তাহলে এটা ঠিক আছে, বাট তারা বিভিন্ন প্রকার অপরাধে জড়িয়ে যাচ্ছে। যেমন ধরেন আমরা বিভিন্ন তথ্য পাচ্ছি মাদক পাচার, বিভিন্ন প্রকার অন্যান্য চোরাচালানের সাথে টুকটাক ছিনতাই বা আপনার ক্যাম্পগুলোতে ক্যাম্পের মধ্যেই অপহরণ, এই জাতীয় অপরাধে তারা জড়িয়ে যাচ্ছে। এদিকে জাতিসংঘ রোহিঙ্গাদের নিজ দেশে মিয়ানমারে ফেরানোর ব্যবস্থা না করে উল্টো রোহিঙ্গাদের দীর্ঘমেয়াদে বাংলাদেশে রাখার পায়তারা চালাচ্ছে বলে দাবি সুশীল সমাজের। ইয়াং হিলের বক্তব্যে মনে হলো তারা রোহিঙ্গাদের দীর্ঘদিন যাবৎ বাংলাদেশে যাতে থেকে যেতে পারে সেই ব্যবস্থা করার জন্য একটি তালবাহানা সৃষ্টি করছেন। তারা বাংলাদেশকে পরোক্ষভাবে চাপ সৃষ্টি করছেন রোহিঙ্গাদের ভরণ পোষণ করার জন্য। অবশ্য শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার জানালেন, রোহিঙ্গাদের প্রত্যাবাসনের জন্য সরকারি নির্দেশ অনুযায়ী কাজ করছেন তারা। প্রত্যাবাসন সূচনা করা এবং সেটাকে সে লক্ষ্যে যাবতীয় প্রস্তুতি এবং অন্যান্য কার্যক্রম সম্পন্ন করা, সেটি আমরা আমাদের তরফ থেকে সরকারি নির্দেশ অনুযায়ী কাজ করে যাচ্ছি। আমরা বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে চুক্তি অনুযায়ী যাচাই বাছাইয়ের পর তালিকাভুক্ত 2260 জন রোহিঙ্গার মধ্যে প্রথম দফায় গত বছরের 15 নভেম্বর 150 জনকে নাইক্ষ্যংছড়ির ঘুমথুম সীমান্ত পয়েন্ট দিয়ে মিয়ানমার কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের পরিকল্পনা ছিল, কিন্তু আজও তা হয়নি। সময় সংবাদ, কক্সবাজার। রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারের অনাগ্রহের বিষয়টি স্পষ্ট বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন। এই সংকট সমাধানে পশ্চিমা বিশ্ব, মুসলিম বিশ্বকে কার্যকর ভূমিকা পালনের আহ্বান আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের। দেশের এই সংকটে সত্যিকারের বন্ধু চেনার আসল সময় বলেও মন্তব্য করেছেন তারা। 11 লাখ রোহিঙ্গার দায়িত্ব এখন বাংলাদেশের কাঁধে। রোহিঙ্গা সংকট সমাধানে মিয়ানমার যে আগ্রহী নয় সে বিষয়টি স্পষ্ট হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রীও। মায়ানমারে যে কন্ডিশনিং এনভায়রনমেন্ট হওয়া উচিত সেইটা এখনো তৈরি হয়নি। এই প্রেক্ষিতে আমরা নতুন করে চিন্তা ভাবনা করব, তবে আমরা সবসময় আশাবাদী, বিশ্বাস করি তাদের শুভবুদ্ধির উদয় হবে এবং তারা যেগুলো ওয়াদা করেছে সেগুলো
করবে। রোহিঙ্গাদের ফেরাতে চীন ও রাশিয়া উপযুক্ত সহযোগিতা না করায় পশ্চিমা বিশ্ব ও মুসলিম দেশগুলোর দ্বারস্থ হবার আহ্বান জানিয়েছেন বিশ্লেষকরা। তাদের ভূমিকা শক্তিশালী হলে এক্ষেত্রে অগ্রগতি সম্ভব বলে মনে করছেন তারা। ইউকে, ইউরোপিয়ান ইউনিয়ন এবং মার্কিন যুক্তরাষ্ট্র তারাই একটা শক্ত অবস্থান নিয়ে মিয়ানমারের উপর চাপ সৃষ্টি করতে পারে। আর দুর্ভাগ্যজনকভাবে যে কাজটি হচ্ছে না, যেটি অত্যন্ত জরুরি ছিল, যদি আজকে টার্কি বা সৌদি আরব যদি মিয়ানমারের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কে গুরুত্ব দেয় বা পাকিস্তান, তাহলে আর আমরা মার্কিন যুক্তরাষ্ট্র বা চীন বা রাশিয়া এদেরকে দায়ী করে কি করব? সংকটের সময় সত্যিকারের বন্ধু চেনা যায় মন্তব্য করে বিশ্লেষকরা বলছেন, দেশের অর্থনীতিতে ভূমিকা বিবেচনা করেই কূটনৈতিক তৎপরতা জোরদার করতে হবে। আমরা যাদেরকে বন্ধু ভেবেছিলাম তারা কিন্তু বন্ধু, কিন্তু এই বিষয়ে তারা আমাদের সহমত পোষণ করছেন না। কাজে তাদেরকে সহমতে আনবার জন্য আমাদের এখানে আরেকটু কৌশলী হতে হবে, আরেকটু উদ্যোগী হতে হবে, আরেকটু জোরালো আমাদের হতে হবে। কাজের কূটনৈতিকভাবেই রাজনৈতিকভাবেই এটা সমাধান করতে হবে, এবং সেই ক্ষেত্রে এই যে টুল বা যেটা কূটনীতির যে ব্যবস্থাটা, সেটাকেই আমার সর্বোত্তম কাজে লাগাতে হবে। গত বছর আন্তর্জাতিক চাপে মিয়ানমার রোহিঙ্গা প্রত্যাবাসনে চুক্তি করলেও রোহিঙ্গাদের আস্থা অর্জনে ব্যর্থতা সহ নানা কারণে তাদের ফেরানোর উদ্যোগ ভেস্তে যায়। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। প্রবাসের সময়ে আরও থাকছে। নওগাঁয় ধর্ষণের অপবাদে এক চিকিৎসকের নারী সহকারীর আত্মহত্যা। অভিযুক্ত চিকিৎসক গ্রেফতার, প্রাথমিক জিজ্ঞাসাবাদে দায় স্বীকার। ছড়িয়ে ছিটিয়ে থাকা সদস্যদের পুনরায় সংগঠিত করে হামলার পরিকল্পনা করেছিল জেএমবি, আর তার সমন্বয়ক হিসেবে কাজ করছিল হলি আর্টিজান মামলার চার্জশিটভুক্ত আসামি রিপন ও খালিদ। চাঁপাইনবাবগঞ্জের নাচল থেকে শরীফুল ইসলাম খালিদকে গ্রেফতারের পর সংবাদ সম্মেলনে এমন দাবি র্যাবের। খালিদ হলি আর্টিজান ছাড়াও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর রেজাউল করিম হত্যা মামলার ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি। খান মোহাম্মদ রুমেলের রিপোর্ট। গুলশানে হলি আর্টিজান রেস্তোরাঁয় 2016 সালের 1 জুলাই ঘটে যাওয়া নৃশংসতম জঙ্গি হামলার পরিকল্পনা, হামলাকারী বাছাই ও প্রশিক্ষণ এবং অর্থ সংগ্রহের অন্যতম হোতা শরীফুল ইসলাম খালেদ, এমনটাই দাবি র্যাবের। এই ঘটনার চার্জশিটভুক্ত পলাতক 2 আসামির মধ্যে মামুনুর রশিদ রিপনকে গেল সপ্তাহে গ্রেফতার করেছিল র্যাব। শুক্রবার গ্রেফতার হলো খালিদ। এ নিয়ে চার্জশিটে নাম থাকা 8 আসামির সবাই আইনের আওতায় এলো। র্যাব বলছে এই দুজন জেএমবির বিভিন্ন পর্যায়ের সদস্যদের একত্রিত করার কাজ করছিল। এদেরকে গ্রেপ্তার করার জন্য এদেরকে মুভমেন্ট গোয়েন্দা যে নজরদারি আছে প্রায় 1 বছরের বেশি সময় লেগেছে। রিপন এসেছে 2018-র প্রথম দিকে, আর শরীফুল ইসলাম সেই কার্যক্রম আবার শুরু করে 2017-র শেষের দিকে। ওই তথ্যগুলি আমাদের কাছে আছে যে তাদের মেন্টর হিসেবে কারা আছে। সবগুলি তো কোড নেমে ব্যবহার করা হয়, সেক্ষেত্রে ওই সময় পর্যন্ত বোঝা যায় না, বাট আমাদের কাছে তথ্য আছে যে কিছুটা তারা আবার একত্রিত হচ্ছে। 2016 সালের 23 এপ্রিল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক রেজাউল করিম হত্যার মূল হোতাও ছিল সে। এই মামলায় এরই মধ্যে মৃত্যুদণ্ড হয়েছে তার। অধ্যাপক রেজাউল করিম এবং খালিদের বাড়ি রাজশাহীর বাগমারায়, এবং খালিদ ছিল অধ্যাপক করিমের সরাসরি ছাত্র। ব্যক্তিগত কোনো ক্ষোভ বিক্ষেপ এখানে আসলে আসে নাই। সে বলেছে যে আমিরের নির্দেশে সে এই প্ল্যানটা করা হয়েছিল, এবং সেই প্ল্যানের বাস্তবায়ন রায়ে যাদের নাম আসছে সম্পূর্ণ তারা একসঙ্গে একত্রিত হয়ে, এবং সে নিজেই অন্যান্য সবার সাথে এই হত্যাকাণ্ডে অংশগ্রহণ করে। জেএমবির আমির নিহত সারোয়ার জাহান এবং শীর্ষ জঙ্গি নেতা তামিম চৌধুরীর যোগাযোগ স্থাপনে শরীফুল ইসলাম বিশেষ ভূমিকা রেখেছিল বলেও জানায় র্যাব। যে পরিকল্পনা ছিল। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। কুমিল্লার 14 গ্রামে ইট ভাটায় ট্রাক চাপায় নিহত 13 শ্রমিকের লাশ নীলফামারীতে তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এদিকে এমন মৃত্যুতে গোটা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। এ ঘটনায় নীলফামারী জেলা প্রশাসন ও শ্রম মন্ত্রণালয়ের পক্ষ থেকে নিহত ও আহতদের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। নীলফামারীর প্রতিনিধি শাকির হোসেন বাদলকে সঙ্গে নিয়ে রতন সরকারের রিপোর্ট। ক্যামেরায় ছিলেন শাকিল মাহমুদ। কিশোর ছেলেদের কফিনবন্দি মরদেহগুলো যখন এসে পৌঁছলো তখন কান্নার রোল। সেখানে সবাই সবার আত্মীয় নয়, তবু শোক সকলের, যে শোকের পরিমাপ করা যায় না কিছুতেই। অব্যক্ত শোক, করুণ অভিব্যক্তি ফোটায় কষ্টের।
কুমিল্লা থেকে লাশবাহী গাড়িটি শনিবার সকালে নীলফামারীর জলঢাকা উপজেলার কর্ণময়ী প্রাথমিক বিদ্যালয় মাঠে এসে পৌঁছায়। জেলা প্রশাসক বেগম নাজিয়া শিরিন পরিবারের সদস্যদের কাছে মরদেহগুলো হস্তান্তর করেন। আমি ফাটাই নাই বাবা, চুপ করে গেছে, চুপ করি। এখানে সর্দার আছে, সর্দার চুপ করে নিয়ে গেছে টাকা দিয়া। ওরা তো সবাই জীবিকার জন্য, জীবিকার জীবন ইয়ার জন্য গেছে। এই ছেলেটা এবার জেসি পরীক্ষা দিয়েছে, পরিবার গরিব বিধায় তো গেছে। একজন ভাই মারা গেল, একজন ভাগিনা মারা গেল, একজন শালাতো ভাতিজা মারা গেছে। একসাথে এত লাশ, আমরা এইরকম শোক আসলে মেনে নিতে পারতেছি না। নিহত প্রত্যেক শ্রমিকের পরিবারকে 20,000 টাকা শীতবস্ত্র ও খাদ্য বিতরণ করা হয়। এছাড়া নিহতদের 1 লাখ ও আহতদের পরিবারকে 50,000 টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছে শ্রম মন্ত্রণালয়। প্রাথমিকভাবে যে সরকারের যে আর্থিক সাহায্য ছিল 20,000 টাকা করে, সেটা আমরা দিয়েছি। সরকারের সামনে যে সব মানবিক সহায়তা থাকবে এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে যত ধরনের সুযোগ সুবিধা থাকবে, তারা আমাদের সরকারের যে সোশ্যাল সেফটি নেটওয়ার্ক আছে এর আওতায় আমরা পর্যায়ক্রমে তাদেরকে নিয়ে আসবো। গতকাল কুমিল্লার 14 গ্রামে ঘোলপাড়া এলাকায় ইটভাটায় কয়লা নামানোর সময় ট্রাক উল্টে শ্রমিকদের মেসে পড়লে ঘুমন্ত অবস্থায় থাকা 13 শ্রমিক নিহত হন, আহত হন 2 জন। এ ঘটনায় শনিবার সকালে নিহত রঞ্জিত চন্দ্র রায়ের ভাই সঞ্জিত চন্দ্র রায় বাদী হয়ে কুমিল্লার 14 গ্রাম থানায় মামলা দায়ের করেন। কবরস্থান কিংবা শ্মশানে যার যার ধর্মীয় রীতি অনুযায়ী মরদেহের সৎকার শেষে ফিরে গেছে সবাই, ফিরে যাবে পরিবারের সদস্যরাও। কিন্তু এতগুলো যুবক, এতগুলো তরুণ এভাবে জীবন দিয়ে যেন প্রমাণ করে গেল এই দেশে শ্রমিকের মজুরি বৈষম্য আর দারিদ্র্যের বিরুদ্ধে যুদ্ধ এখনো শেষ হয়নি। রতন সরকার, সময় সংবাদ, জলঢাকা, নীলফামারী। রাজধানীর ট্রাফিক ব্যবস্থায় বিশৃঙ্খলা রোধে নেওয়া কোনো উদ্যোগই সফল হচ্ছে না। বন্ধ করা যাচ্ছে না পথচারীদের এলোমেলো চলাচল, অবৈধ পার্কিং এবং ফুটপাত দখল। বিশেষজ্ঞরা বলছেন নির্ধারিত স্থানের বাইরে যাত্রী ওঠা নামা, যাত্রী তুলতে প্রতিযোগিতা এবং রাস্তা ফাঁকা পেলেই যানবাহনগুলোর বেপরোয়া গতি রাজধানীর সড়কে বিশৃঙ্খলার প্রধান কারণ। মিজানুর রহমান কবিরের রিপোর্ট। যাত্রী ওঠানামার জন্য জায়গা নির্ধারণ করে দেয়া থাকলেও পুরো পথেই বাস স্ট্যান্ড বানিয়ে রাখে গাড়িগুলো। রাজপথে সব নিয়ম নীতিকে উপেক্ষা করে চলাকেই রীতিতে পরিণত করেছে এসব পরিবহন। অনেক ড্রাইভার আছে রাস্তায় ফাতলামি করে চালায়, ডাইনে বামে লয়া গাড়ি লাগায় দেয়। বাচ্চা নিয়ে যাচ্ছি, মানে ভয় তো লাগতেছে যে না পিছন থেকে ধাক্কায় দিবে কিনা, পড়ে যাবো কিনা। কে কার আগে গাড়ি টান দিব, বিশেষ করে হুন্ডা লাগাবে। ট্রাফিক সপ্তাহ কিন্তু পক্ষ কিন্তু আজকে না, কয়েক মাস আগেও কয়েকবার হয়েছে। সচেতনতা আসলে আমাদের এইভাবে এখনো বেড়ে ওঠেনি। পুলিশ ও সিটি কর্পোরেশনের বিচ্ছিন্ন অভিযান যখন সফল হয়নি, তখন চলন্ত গাড়ির দরজা বন্ধ রাখা, চালক ও সহযোগীর পরিচয়পত্র কমপক্ষে 2 জায়গাতে প্রদর্শন, অনিরাপদ পারাপার বন্ধ সহ অবকাঠামো নির্মাণের 17টি নির্দেশনা দেওয়া হয় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে। কিন্তু মোটরসাইকেলে চালক ও আরোহীর হেলমেট ব্যবহার ছাড়া আর কোনো ক্ষেত্রে তেমন কোনো সাফল্য আসেনি। প্রয়োজনীয় স্থানে পথচারীদের সুবিধাকে প্রাধান্য দিয়ে অবকাঠামো নির্মাণের দাবিও বারবার উপেক্ষিত থেকে গেছে। মালিবাগ থেকে রামপুরা পর্যন্ত সড়কে কমপক্ষে 1 কিলোমিটারের মধ্যে আর কোনো ফুটওভার ব্রিজ নেই। কয়েকটি জায়গাতে রয়েছে জেব্রা ক্রসিং, উঁচু কোনো বেষ্টনী না থাকায় এই জেব্রা ক্রসিংগুলো দিয়ে লোকজন তেমন পারাপার হচ্ছে না। এই পাশে যে রূপটা, এটা কিন্তু 2টা সিগন্যাল পার হয়ে তারপরে ফুটওভার ব্রিজের সাথে উঠতে হয়, সেই জন্য তার জীবনের নিরাপত্তাটা খুবই সংকীর্ণ। স্কুল স্টুডেন্টদের জন্য যে আমরা আসা যাওয়া করি, এর জন্য একটা ব্রিজ আছে, কিন্তু ওইখান থেকে আমরা যে আসবো ওইখানে কোনো ওভারব্রিজ নেই। ওভারব্রিজে যাওয়ার জন্য কিন্তু আপনাকে একটা গাইডেড পথ থাকতে হবে। মাস ট্রানজিটের অবস্থা অত্যন্ত নাজুক। বাস সার্ভিস দিলে হবে না, এটার মেনটেন্যান্সের ব্যাপার আছে, এগুলোর পার্কিংয়ের ব্যাপার আছে, এগুলোর আপনার টিকেটিং ফ্যাসিলিটি ডেভেলপ করার ব্যাপার আছে, স্টেশনের ব্যাপার আছে, এগুলো কিছুই নাই। সংকেত উন্নতকরণ, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা সহ নানা প্রণোদনার ফলে পরিস্থিতি কিছুটা উন্নতির দিকে, এমন দাবি পুলিশের। অবকাঠামো যদি ঠিক হয়, ট্রাফিক রাস্তায় দাঁড়িয়ে হাত উঠাতে হবে না। শুধু এনফোর্সমেন্টই একক সমাধান না, পাশাপাশি ট্রাফিক ইঞ্জিনিয়ারিং বলেন, অবকাঠামো বলেন, এডুকেশন, এগুলো তো আছে। এই 8% রোডের মধ্যেও আমি শৃঙ্খলা আনতে পারি যদি আমার এই জায়গাগুলো যদি ঠিক করে দেওয়া হয়। বিশেষজ্ঞদের মতে স্থায়ী সমাধানের জন্য যাত্রী সুবিধা বাড়ানো, একীভূত কোম্পানির বাস চালু, অবৈধ যান ও লাইসেন্সবিহীন চালক যাতে রাস্তায় নামতে না পারে তা নিশ্চিত করা প্রয়োজন। মিজানুর রহমান কবির, সময় সংবাদ, ঢাকা। প্রবাসের সময়ে আরও থাকছে। ব্রাজিলে বাঁধ ধসে কাদামাটির ঢলে 9 জনের মৃত্যু, নিখোঁজ 3 শতাধিক। মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা, উদ্ধার অভিযান অব্যাহত।
আলাপ আলোচনার মাধ্যমে শিগগিরই সংবাদপত্রের নবম ওয়েজ বোর্ড সমস্যার সমাধান করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। শনিবার সকালে সচিবালয়ে নবম ওয়েজ বোর্ড নিয়ে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। ওবায়দুল কাদের জানান, ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের বেতন কাঠামো ওয়েজ বোর্ডে অন্তর্ভুক্ত করা হবে। এ বিষয়ে তথ্যমন্ত্রী হাসান মাহমুদ বলেন, অনলাইন মিডিয়াকে নিবন্ধনের আওতায় আনা হবে। টেলিভিশন সাংবাদিকদের বিষয়টি যে সুপারিশমালার মধ্যেই সেখানে আছে যে এটাকে কিভাবে অন্তর্ভুক্ত করা যেতে পারে, সেই আলোকে এটা নিয়ে আমরা চিন্তা ভাবনা করছি। অনলাইনের অবশ্যই প্রয়োজন আছে, কিন্তু কিছু ভুইফোর অনলাইন যারা আসলে সত্য সংবাদের চেয়েও প্রপাগান্ডা ছড়ানোর কাজে লিপ্ত, সেগুলো অটোমেটিক্যালি ফেজ আউট হয়ে যাবে। আমরা চাইছি এই বিষয়টি যত দ্রুত সম্ভব আলাপ আলোচনার মাধ্যমে সমাধান করার জন্য নোয়াবের প্রতিনিধিদের আলোচনার প্রেক্ষিতে সাংবাদিকদের সঙ্গেও আমরা আলোচনা করব। জটিল কিছু বিষয় আছে, এর সমাধান করতে হলে আমাদেরকে পারস্পরিক সহযোগিতা, কম্প্রোমাইজ অ্যান্ড অ্যাডজাস্টমেন্টটা করতে হবে। এবারে প্রবাসের খবর। নিউ ইয়র্কে 2 বাংলাদেশি পুলিশ কর্মকর্তাকে সম্মাননা জানিয়েছে নিউ ইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট। শুক্রবার এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মাসুদ বিন মোমেন বলেন, পেশাদারিত্ব ও সাহসিকতার কারণে নিউ ইয়র্ক পুলিশ বিভাগে বাংলাদেশি কর্মকর্তারা প্রশংসিত হচ্ছেন। যুক্তরাষ্ট্রে বিভিন্ন ক্ষেত্রে প্রবাসী বাংলাদেশিদের কর্মকাণ্ড দেশের ভাবমূর্তি উজ্জ্বল করছে বলে উল্লেখ করেন নিউ ইয়র্কের কনসাল জেনারেল ফয়জুন্নেসা। নিউ ইয়র্ক থেকে আরও জানাচ্ছেন হাসানুজ্জামান সাকি। নিউ ইয়র্কের সাবওয়ে স্টেশনে এক নারীকে উত্ত্যক্তকারীদের হাত থেকে বাঁচাতে গিয়ে গেল ডিসেম্বরে হামলার শিকার হয়েছিলেন বাংলাদেশি পুলিশ অফিসার সৈয়দ আলী। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়লে আলীর উচ্ছ্বসিত প্রশংসায় পঞ্চমুখ হন সবাই। একই মাসে খন্দকার আব্দুল্লাহ ক্যাপ্টেন পদে পদোন্নতি পেয়ে প্রবাসীদের মুখ উজ্জ্বল করেন। আব্দুল্লাহ প্রথম বাংলাদেশি যিনি নিউ ইয়র্ক পুলিশ বিভাগে উচ্চ পদে আসীন হয়েছেন। শুক্রবার 2 বাংলাদেশি পুলিশ অফিসার তাদের সাহসিকতা ও সাফল্যের সম্মাননা পেলেন নিউ ইয়র্ক কনসুলেটের পক্ষ থেকে। তাদের হাতে সম্মাননা তুলে দেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মাসুদ বিন মোমেন ও নিউ ইয়র্কের কনসাল জেনারেল সাদিয়া ফয়জুন্নেসা। আমরা চাইবো যে ভবিষ্যতে ওনারা আরো ভালো করুন এবং ওনাদের দেখা দেখি অন্যরাও যেন আরো কন্ট্রিবিউট করতে পারে এই শহরটাকে আরো সেফ রাখা, এবং একই সাথে বাংলাদেশকে এবং বাংলাদেশের ভাবমূর্তিকে ওনারা আরো উজ্জ্বল করতে পেরেছেন। তাদের এই পেশাগত দক্ষতার মাধ্যমে কিন্তু তারা বাংলাদেশের ভাবমূর্তিকেই নিউ ইয়র্কে তুলে ধরেছে। সম্মাননা পেয়ে তাদের আনন্দময় অনুভূতি জানান 2 পুলিশ কর্মকর্তা। আমি খুবই আনন্দিত যে একজন নারীকে উত্ত্যক্তকারীদের হাত থেকে বাঁচাতে পেরেছি, সেই সাথে আমি নিজেকেও হামলাকারীদের হাত থেকে রক্ষা করতে পেরেছি। আমি নিজে বাঁচতে গিয়ে তাদেরকে প্রতিরোধ করেছি মাত্র। আমার চিন্তায় ছিল যে হামলাকারীরা যেন আহত না হয়। এটা খুবই চমৎকার একটা প্রোগ্রাম। বাংলাদেশের অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিরা এখানে উপস্থিত আছেন। বাংলাদেশিরা এখানে সাফল্যের পথে বেশ এগিয়ে যাচ্ছেন। আমি এখানে সম্মান পেয়ে খুবই আনন্দিত। অনুষ্ঠানে নিউ ইয়র্ক পুলিশ কমিশনারের প্রতিনিধি ডেপুটি চিফ চার্লস শল এবং বাংলাদেশি আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশন বাপার কর্মকর্তারা উপস্থিত ছিলেন। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, নিউ ইয়র্ক। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নেতৃত্বে মহাজোট নিরঙ্কুশ বিজয় লাভ করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে দোয়া ও আলোচনা সভার আয়োজন করেছে মালয়েশিয়াস্থ গোপালগঞ্জ জেলা সমিতি। স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি শওকত আলী তিনু। আলামিন ডলার এবং তরিকুল ইসলামের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশ হাই কমিশনের প্রধান সচিব মোহাম্মদ মাসুদ হোসেন। প্রধান বক্তা ছিলেন তারিকুজ্জামান চৌধুরী মিতুল। এবারে নির্বাচনের মধ্য দিয়ে আওয়ামী লীগ এবং শেখ হাসিনার প্রতি বাংলাদেশের মানুষের অকুণ্ঠ সমর্থনের প্রকাশ ঘটেছে বলে উল্লেখ করেন বক্তারা। উৎসবমুখর পরিবেশে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ জেদ্দা জাতীয় কারিকুলামের বার্ষিক বনভোজন 2019 অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জেদ্দার শহরতলির পাহাড় ঘেরা জঙ্গল ল্যান্ডে এই বনভোজনের আয়োজন করা হয়। দিনব্যাপী এই আয়োজনে কনসাল জেনারেল FM বোরহান উদ্দিন সহ কনসুলেটের কর্মকর্তা, ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা, অভিভাবক ও গণমাধ্যমের নেতারা অংশগ্রহণ করেন।
সব মিলিয়ে 2000-এর মতো অতিথি এতে উপস্থিত হন। পুরো আয়োজনে শিশুদের খেলাধুলার সাংস্কৃতিক আয়োজন, মতবিনিময়ের আয়োজন করা হয়। অমর একুশে গ্রন্থমেলাকে ঘিরে বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যানে চলছে জোর প্রস্তুতি। নির্দিষ্ট সময়ের মধ্যেই কাজ শেষ করার আশা প্রকাশকদের। গেল বছরের তুলনায় এবার মেলা দৃষ্টিনন্দন ও পাঠক বান্ধব হবে এমন প্রতিশ্রুতি আয়োজক কমিটির। ওমর ফারুকের ক্যামেরায় তরিকুল ইসলাম সৌরভের রিপোর্ট। প্রাঙ্গণ বিন্যাসের কাজ শেষ হয়েছে এরই মধ্যে। এখন নানা উপকরণে চলছে বইঘর তৈরির কাজ। বাঙালির প্রাণের মেলাকে কেন্দ্র করে বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যানে কারো যেন দম ফেলার ফুরসত নেই। 30 তারিখ পর্যন্ত যে সময়টা আমরা পেয়েছি, তা আমার তো মনে হয় এটা যথেষ্ট সময়। আমি আশা করি যে এবার মেলা আরো ভালো হবে এবং সুন্দর হবে। গত বছরের প্রবলেম থেকে আমরা এগুলো সামনে আনি, তার মধ্যে দিয়ে সেই প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করা হয়। এবারও আশা করি যে কর্তৃপক্ষ ওই সমস্যাগুলোর সমাধানের দিকে আমাদের ব্যবস্থা নেবে। রাজনৈতিক পরিস্থিতি খুবই ভালো, দেশের পরিস্থিতি খুব ভালো, এবার পাঠক এবং ক্রেতা খুব সহজেই বইমেলা আসতে পারবেন। গত বছরের তুলনায় মেলার পরিসর বাড়ছে, অবকাঠামোতে আনা হয়েছে বেশ কিছু পরিবর্তন। 6 শতাধিক স্টল বরাদ্দ পেয়েছে 450 প্রকাশনা সংস্থা। থাকছে বিভিন্ন মানের 42টি প্যাভিলিয়ন। এবারের মেলায় মোড়ক উন্মোচন মঞ্চের পাশাপাশি যুক্ত হচ্ছে আমি লেখক বলছি শিরোনামের আরও একটি মঞ্চ। এখানে লেখকরা তাদের প্রকাশিত বই নিয়ে কথা বলবেন পাঠকদের সাথে। এছাড়াও প্রতি বছরের মতো মেলার মূল মঞ্চে ধারাবাহিক সেমিনারের আয়োজনও থাকছে। এবারের মেলার মূল থিম বিজয়, 52 থেকে 71 এবং নবপর্যায়। এ বিষয়ে ব্যাখ্যা দিলেন গ্রন্থমেলা আয়োজক কমিটির সদস্য সচিব। 52, 21 এবং 71-এর স্বাধীনতা, এই দুইটা বিষয়কে আমাদের যে মেলার যে সাজানোর যে পরিকল্পনা, সৌন্দর্যকরণের যে পরিকল্পনা, সেটিতে আমরা পরিব্যাপ্ত করার চেষ্টা করব, যাতে এই নবপ্রজন্মের তরুণ তরুণীরা 52 ভাষা আন্দোলনের চেতনাকে ধারণ করে, 71-এর মর্যাদাকে ধারণ করে। ভাষার মাসের প্রথম দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেলার উদ্বোধন করবেন। মাস জুড়ে বিকেল 3টা থেকে রাত 9টা পর্যন্ত উন্মুক্ত থাকবে অমর একুশে গ্রন্থমেলা। বছর জুড়ে অপেক্ষার প্রহর এবার শেষ হবার পালা। প্রতি বছরের মতো এবারও নতুন বইয়ের ঘ্রাণে মোহিত হবে পাঠক। প্রাণের উচ্ছ্বাসে মুখর থাকবে অমর একুশে গ্রন্থমেলা, এমনটাই সবার প্রত্যাশা। তরিকুল ইসলাম সৌরভ, সময় সংবাদ, ঢাকা। আগামী বাজেটে কর ও শুল্ক হারের নতুন কাঠামো নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল। শনিবার বিকেলে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আন্তর্জাতিক কাস্টমস দিবস উপলক্ষে মতবিনিময় সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে একথা বলেন তিনি। একই অনুষ্ঠানে এনবিআর চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া হুঁশিয়ার করেন, শুল্ক আদায়ে কোনো গাফিলতি সহ্য করা হবে না। C&F এজেন্টদের এবং যারা ব্যবসা বাণিজ্য করেন এবং আমাদের কর্মকর্তা, তাদের কোনো গাফিলতির কারণে যদি কোনো সমস্যার সৃষ্টি হয়, সেটিও শক্ত হাতে দমন করা হবে। সম্প্রতি চট্টগ্রামে যা আমরা শুনেছি, এটির জন্য তদন্ত কমিটি হয়েছে, আমরা নিজেরা সেটি দেখব এবং এর সাথে জড়িত কেউ রেহাই পাবে না। আধুনিক করতে হবে আমাদের সমস্ত প্রক্রিয়া, সারা বিশ্বের সাথে কম্পিটিটিভ করতে হবে, আমরা যেন সেই দৌড়ে যেন পিছিয়ে না পড়ি। আজকে 3 লক্ষ কোটি রেভিনিউ অর্জন করি, এটাকে যদি 4 লক্ষ কোটি করা যায়, ট্যাক্স কমিয়ে, রেট কমিয়ে, তাহলে কোনটা ভালো? আগামী বছর আমরা ভ্যালু-অ্যাডেড ট্যাক্স, যেটা লম্বা সময় ধরে প্রলম্বিত হয়ে যাচ্ছে, প্রলম্বিত হচ্ছে, এটা আমরা বাস্তবায়ন করব। দীর্ঘ 48 বছরেও যুগোপযোগী করা হয়নি কাস্টমস অ্যাক্ট, হয়নি কাস্টমস হাউসগুলোর পুরো অটোমেশনও। এতে নানা জালিয়াতির মাধ্যমে শুল্ক ফাঁকি দিয়ে পণ্য খালাসের ঘটনা যেমন বাড়ছে, তেমনি বন্ধ হচ্ছে না দুর্নীতি ও হয়রানি। বিশেষজ্ঞরা বলছেন, অনিয়ম ও বাণিজ্যের আড়ালে অর্থ পাচার বন্ধে বন্দর ও কাস্টমস সহ সংশ্লিষ্ট সব সংস্থার মধ্যে ডিজিটাল সংযোগ স্থাপন করতে হবে। বিস্তারিত জানাচ্ছেন হাজেরা শিউলি। আমদানি রপ্তানি বাণিজ্য সহজ করা এবং বন্দর থেকে দ্রুত পণ্য খালাসে 1994 সালে কাস্টমস হাউসগুলোর অটোমেশনের কাজ শুরু করে জাতীয় রাজস্ব বোর্ড। তবে দীর্ঘ 1.5 দশকেও শেষ হয়নি তা, ফলে বাস্তবায়ন হয়নি পেপারলেস গ্রিন কাস্টমসের স্বপ্ন। বিশেষজ্ঞরা বলছেন, বন্দর, কাস্টমস সহ সংশ্লিষ্ট সব সংস্থার অনলাইনে অপরটির সঙ্গে সংযোগ বা সমন্বয় না থাকায় বিনা শুল্কে বন্দর থেকে পাচার হয়ে যাচ্ছে অনেক পণ্য। আমাদের পোর্টগুলিতে এখন দেখুন যে এসআইকুডা অর্ধেক হয়েছে, অর্ধেক হয়নি।
আমরা কাস্টমস টু কাস্টমস কোঅপারেশন এখনো করতে পারিনি, এখনো ঝুঁকি ব্যবস্থাপনা কিছুই হয়নি। যারা ওখানে মাল খালাস হয়ে গেলে পরে শুনি যে বিএসটিআর মালামাল ওদের ক্লিয়ারেন্সারে মাল চলে গেছে, তার মানে কি তার সাথে কানেক্টিভিটি নাই, ফ্রড ডকুমেন্ট দিয়েছে, সেই ডকুমেন্টের ভিত্তিতে মালটা গেছে। এই ধরনের যোগাযোগহীনতা অটোমেশন হাফ ডান দিয়ে স্মার্ট পোর্ট কখনো করা যাবে না। ব্যবসায়ীরাও বলছেন অর্ধেক অটোমেশনের কারণে বন্ধ হচ্ছে না দুর্নীতি ও হয়রানি। এছাড়া 1969 সালের কাস্টমস অ্যাক্টের অনেক ধারা যুগোপযোগী না হওয়ায় আমদানি রপ্তানিতে পোহাতে হচ্ছে জটিলতা। কাস্টমসের নিচের লেভেলে লোকদের মধ্যে অনেকেই দুর্নীতিগ্রস্ত, দুর্নীতিবাজ, তাদেরকে পয়সা না দিলে ফাইল মুভ করে না। সেখানে দেখা যায় এমন এক মার পেচে এমন এক কথা লিখে দেয় যেই পেজ ছুটাইতে পারে আমাদের জানতে পাতা। কাস্টমস অ্যাক্ট 1969 এর বেশ কিছু ধারার সাথে বর্তমানে যে নীতি সেই নীতির সাথে কন্ট্রাডিক্ট করে। এইগুলি যদি সংশোধিত না হয় ব্যবসা পরিচালনা করা সম্ভব নয়। গোটা ওয়ার্ল্ডের যদি যতগুলো ধাপ আছে এগুলি এখনো বাস্তবায়ন হয় না, এগুলি যদি বাস্তবায়ন হইতো তাহলে ই পেমেন্টের মাধ্যমে পেমেন্ট দিতে পারতাম, আমাদের জন্য আরো সহজ হতো। বর্তমান সংসদে সংশোধিত কাস্টমস অ্যাক্ট পাশ হবে জানিয়ে এনবিআর চেয়ারম্যান বলছেন ওয়ান স্টপ সার্ভিস দিতে ন্যাশনাল সিঙ্গেল উইন্ডো প্রকল্প বাস্তবায়নের কাজ চলছে। ন্যাশনাল সিঙ্গেল উইন্ডো এই প্রকল্পটি চালু আছে। ইতিমধ্যে 39টি মন্ত্রণালয় এবং সংস্থার সাথে চুক্তি স্বাক্ষর করেছি। অনলাইনে ইম্পোর্টার এবং এক্সপোর্টাররা তাদের ডকুমেন্ট সাবমিট করবে, আমরাই অনলাইনের মাধ্যমে অন্যান্য সংস্থাগুলির যাদের যাদের অনুমোদনের প্রয়োজন পড়ে তাদের কাছ থেকে আমরা এগুলি করায় নিয়ে আসবো। ওয়ান স্টপ সার্ভিসের মতো মানি লন্ডারিং এটার উপর যথেষ্ট গুরুত্ব দিয়েছি। এনবিআর এর মোট রাজস্বের 30% আসে কাস্টমস শুল্ক থেকে। দক্ষ জনবল নিয়োগ ও কাস্টমস হাউসগুলো ডিজিটাল করা না হলে রাজস্বের লক্ষ্যমাত্রা পূরণ কঠিন হবে বলেও মনে করেন বিশ্লেষকরা। হাজিরা শিউলি, সময় সংবাদ, ঢাকা। ঢাকায় বুড়িগঙ্গা নদীতে লঞ্চের ধাক্কায় নিখোঁজ 4 জনের মধ্যে 3 জনের লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে এখনও নিখোঁজ রয়েছেন একজন। পুলিশ জানায় শুক্রবার রাতে দক্ষিণ কেরানীগঞ্জের তেলঘাট এলাকা থেকে নৌকায় পার হচ্ছিলেন একই পরিবারের 5 সদস্য। এই সময় মানিক 3 নামে একটি লঞ্চ নৌকাটিকে ধাক্কা দেয়। এতে নৌকা ডুবে শিশু তামিম সহ নিখোঁজ হন মমতাজ বেগম, মতিউর রহমান ও রোজিনা পারভিন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তাদের উদ্ধার অভিযান শুরু করে। শনিবার সকালে বুড়িগঙ্গার তেলঘাট এলাকা থেকে 3 জনের লাশ উদ্ধার করে মিটফোর্ড হাসপাতালের মর্গে পাঠানো হয়। এখনও নিখোঁজ রয়েছে শিশু তামিম। নিহতের গ্রামের বাড়ি মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার বাসাভোগ এলাকায়। দক্ষিণ কেরানীগঞ্জের একটি বাসায় তারা ভাড়া থাকতেন। এ ঘটনায় ঘাতক লঞ্চটিকে জব্দ করেছে পুলিশ। নওগাঁয় ধর্ষণের অপমানে আত্মহত্যা করেছেন এক চিকিৎসকের নারী সহকারী। এ ঘটনায় অভিযুক্ত চিকিৎসক হেলাল উদ্দিনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানায় শহরের পাটালি মোড় এলাকায় পাইলস কিউর সেন্টার নামে একটি ক্লিনিকে রোগী দেখেন ডাক্তার হেলাল উদ্দিন। তার সহকারী হিসেবে এক সন্তানের জননী খাদিজা বেগমকে নিয়োগ দেন তিনি। গত 18 জানুয়ারি নারী সহকারীকে ধর্ষণ করেন ডাক্তার হেলাল উদ্দিন। অপমান সইতে না পেরে ঘটনার দিন রাতে বিষ পানে আত্মহত্যা করেন খাদিজা। মোবাইল কলের রেকর্ডের সূত্র ধরে শনিবার বিকেলে অভিযুক্ত হেলাল উদ্দিনকে আটক করে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধর্ষণের কথা স্বীকার করেছে সে। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে সদর থানায় একটি মামলা করেছেন। আমার দাবি যে ওই ডাক্তারের শাস্তি হোক, এটাই আমি চাই। আমার ছোট্ট একটা নাতনি এতিম হয়ে গেল, আমি সবার কাছে অনুরোধ করি, সবার কাছে। হেলাল উদ্দিন তার সাথে অবৈধভাবে একটি শারীরিক সম্পর্ক স্থাপন করে। এই বিষয়টি তার ফোনে রেকর্ড আছে যে সে যে অবৈধ সম্পর্ক স্থাপন করেছে। সেই রেকর্ডিং এর ভিত্তিতে তার অভিভাবক, তার পিতা আমাদের থানায় একটি মামলা দেয় ডাক্তার হেলাল উদ্দিন আমাদের বিরুদ্ধে, এবং আমরা এটা মামলাটা নিয়েছি, আসামিও গ্রেপ্তার করেছি এবং ঘটনার সত্যতা পেয়েছি যে সে আসলে এই কাজটি করেছে। পারিবারিক কলহের জেরেই গাজীপুরে শ্রমিক রফিকুল ইসলামকে হত্যার পর 6 টুকরো করে স্ত্রী জীবন নাহার বেগম। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে হত্যার কথা স্বীকার করেছে বলে জানিয়েছেন পুলিশ সুপার শামসুন নাহার। শনিবার দুপুরে নিজ কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, ইট দিয়ে হত্যার পর রফিকুলের লাশ ঘরের ওয়ার্ড্রোবে লুকিয়ে রাখে জীবন নাহার। পরে লাশের পরিচয় গোপন করতেই বটি দিয়ে লাশটি 6 টুকরো করে সে। বেতনের টাকা নিয়ে দীর্ঘদিন ধরে তাদের মধ্যে কলহ চলছিল বলে জানায় পুলিশ। শুক্রবার শ্রীপুর পৌরসভার গিলারচালা এলাকার একটি বাঁশবাগান থেকে রফিকুলের বস্তাবন্দি 6 টুকরো লাশ উদ্ধার করা হয়। এই ঘটনায় অজ্ঞাতদের বিরুদ্ধে হত্যা মামলা করেন নিহতের বাবা। পরে জিজ্ঞাসাবাদের জন্য রফিকুলের স্ত্রী জীবন নাহারকে আটক করা হয়।
আমরা উদ্ধার করতে পেরেছি এবং ঘটনাটি আমরা জানার 24 ঘন্টার মধ্যে আমরা মূল হত্যাকারীকে আমরা গ্রেফতার করতে সক্ষম হয়েছি এবং মামলা হয়েছে এবং এর প্রেক্ষিতে আরো কেউ জড়িত আছে কিনা এই ঘটনা এবং এই ঘটনার পিছনে রহস্যটা কি আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি, আরো বিস্তারিত আমরা জানার জন্য চেষ্টা করছি। জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে কেক কেটে উদ্বোধন করা হলো মাল্টিপ্লেক্স সিনেমা হল স্টার সিনেপ্লেক্সের দ্বিতীয় শাখা। শনিবার সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডির সীমান্ত স্কোয়ারের 10ম তলায় সিনেপ্লেক্সের উদ্বোধন করা হয়। আন্তর্জাতিক মানসম্পন্ন নান্দনিক পরিবেশ, সর্বাধুনিক প্রযুক্তি সম্বলিত একটি পূর্ণাঙ্গ মাল্টিপ্লেক্সের সব ধরনের সুযোগ সুবিধা থাকছে এই সিনেপ্লেক্সে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী হাসান মাহমুদ, রাজনৈতিক নেতা, চলচ্চিত্র ও নাট্যাঙ্গনের পরিচালক, প্রযোজক, অভিনেতা, অভিনেত্রী সহ স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ। সুষ্ঠু বিনোদনের মাধ্যমে আমাদের তরুণ সমাজ। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। 2রা ফেব্রুয়ারি শুভেচ্ছা বিনিময়ের জন্য ঐক্যফ্রন্ট নেতাদের গণভবনে প্রধানমন্ত্রীর আমন্ত্রণ। না যাওয়ার কথা জানালেন সুব্রত চৌধুরী। ঢাকা উত্তর সিটির উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী আতিকুল ইসলাম। কিশোরগঞ্জে 1 আসনে সৈয়দ আশরাফের ছোট বোন সৈয়দা জাকিয়া নূর। ইয়াবা পাচার সহ নানা অপরাধে জড়িয়ে পড়ছে কক্সবাজারে আশ্রয় নেয়া রোহিঙ্গারা। স্থানীয়দের উদ্বেগ, প্রত্যাবাসনে কূটনৈতিক কৌশল জোরদারের তাগিদ। বিভিন্ন স্থানে ছড়িয়ে থাকা সদস্যদের সংগঠিত করে হামলার পরিকল্পনা করছিল জেএমবি। হলি আর্টিজান হামলা মামলার শেষ আসামি গ্রেফতারের পর র্যাবের ব্রিফিং। স্বজন হারানোর বেদনায় ভারী নীলফামারীর জল ঢাকার বাতাস। নিহত শ্রমিকদের লাশ বুঝে পেল পরিবার। হতাহতদের ক্ষতিপূরণ দেবে শ্রম মন্ত্রণালয়। এই ছিল প্রবাসী সময়ে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে এবং সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। এছাড়া এইমাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গেই থাকুন সময়।